ওয়েস্টার্ন গল্প লুণ্ঠন। এক ঢাল বেয়ে উঠতে শুরু করলো রাশটি ফেরিস। বিশাল ঘোড়াটাকে হোঁচট খেতে দেখে বুঝতে দেরি হলো না ওকে আর বেশি দূর নিয়ে যেতে পারবে না সোরেলটা। পেছনে তাকালো একবার, ধুলো দেখা যাচ্ছে। এখনো পিছু লেগে রয়েছে লোকগুলো, হাল ছাড়েনি। তবে আপাতত ওকে দেখতে পাচ্ছে না তারা। গম্ভীর তিক্ত চেহারায় রাইফেল আর সিক্স গান দেখল রাশটি। শুধু যদি গুলি গুলি থাকতো অস্ত্রগুলোয়, কিন্তু নেই, শেষ হয়ে গেছে। আহত হয়েছে রাশটি, দেহের একপাশে কোমরে লেগে বেরিয়ে গেছে দুটো গুলি। রক্তক্ষরণে ক্লান্তি বোধ করছে ও। কিছুক্ষণের ভেতরে যদি লুকাবার একটা উপযুক্ত জায়গা না মেলে তাহলে মরতে হবে ওকে। গত কয়েকদিন কেন যেন পুরনো বন্ধু রক বেননের কথা বারবার মনে আসছে রাশটির। বেনন থাকলে এই বিপদ থেকে উদ্ধার পাবার কোনো না কোনো উপায় ঠিকই বের করে ফেলত। অস্ত্রে বেননের মতো হাত আর কারো দেখেনি রাশটি। মাথাটাও ঠান্ডা, যেন বিচলিত হতে জানে না। এখন বেননকে পাশে পাবার বদলে যে কোনো কিছু দিতে রাজিও। টিলা ধরে আড়াআড়ি গেল রাশটি। চেষ্টা করছে পেছনের লোকগুলোর সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বাড়িয়ে রাখতে। এবারের ধাওয়াটা মৃত্যুর সঙ্গে পাল্লা দেওয়া ছাড়া আর কিছু নয়। লোকগুলো ওকে ধরতে পারলে শকুনের জন্য লাশটা ফেলে যাবে। শুধু ওর জীবনে যে সুতোই ঝুলছে তা নয়, 4 স্কয়ার রাঞ্চের যারা ওর বন্ধু, তাদের জীবন আর আশা ভরসাও ঝুলছে সরু একটা সুতোয়। গত কয়েক মাস ধরে হাইরকে লাগাতার গরু চুরি চলছে। এভাবে চললে ফতুর হয়ে যেতে হবে। রাশটি যা জেনেছে তাতে আশা করা যায় চিরতরে চুরি বন্ধ করা সম্ভব হবে। সেজন্যই রাসলাররা ওর মুখ বন্ধ করে দিতে চাইছে। ওর সামনে পাহাড়ি এলাকা, শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, গভীর কাঁদে ভরা অঞ্চল, জন্মেছে নানা জাতের নানা রঙের গাছ। উত্তরে আকাশে মাথা তুলেছে চোখা দাঁতের মতো চূড়োগুলো। যে পথে রাশটি এখন এগোচ্ছে সেটা একটা প্রাচীন শিকারের টেইল। পথ থেকে সরে গেল ও, পাথরে একটা তাক ধরে এগোলো। আশা করছে এতে ঘোড়ার খুরের চিহ্ন গোপন করা যাবে। ঢাল বেয়ে নামতে শুরু করলো। নিচে একঝাড় আসপেন আর পাহাড়ি লরেলের জঙ্গল। আরও অনেক নিচে দেখতে পাচ্ছে ছোট্ট একটা লেক। লেকের নীল পানি ঝিকমিক করছে, যেন আকাশ ছোঁয়া চূড়োর রাজ্যে ছোট্ট একটা রত্ন। ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে সোরেলটা। রাশটি জানে ক্রমে এগিয়ে আসছে শত্রুর দল। তাদের ঘোড়া তাজা, আগে হোক পরে হোক ওকে তারা কোণঠাসা করবেই। দরদর করে ঘাম নামছে রাশটির মুখ বেয়ে। হ্যাট খুলল ও, হাতের তালুতে লালচে চুল মুছল। তখনই চোখে পড়ল ওটা, খাড়া একটা সরু তাক, টেইলের ডান দিক দিয়ে নেমে গেছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, জুয়াটা না খেলে আসলে কোনো উপায়ও নেই। পরিচান্ত ঘোড়া থেকে নেমে দ্রুত হাতে স্যাডল বিডল খুলে ফেলল ও কাঁধে চাপড় দিয়ে জন্তুটাকে টেইলের দিকে এগিয়ে যেতে নির্দেশ দিল। ভারমুক্ত হয়ে ছুটতে শুরু করলো সোরেল। টলমল পায়ে এগোলো রাশটি। স্যাডলের বোঝাটা মনে হচ্ছে কয়েক মন ভারী। 50 ফুট এগোলো ও সরু ঢালু তাক ধরে। তারপর পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা একটা চাতালের মতো পাথরের নিচে নামলো। ওপর থেকে দেখা যাবে না ওকে। ও যেদিক থেকে এসেছে সেদিক থেকে এসেও কেউ সুবিধে করতে পারবে না। অবশ্য ও যদি সচেতন থাকতে পারে তবেই। তাক এতই সরু যে একজনের বেশি একবারে আসতে পারবে না। ভারসাম্য বজায় রেখে এগোতে হলে থাকতে হবে পূর্ণ সতর্ক। সামান্য ধাক্কায়
যে কাউকে কয়েকশো ফুট নিচে পাথরের উপরে ফেলে দিতে যথেষ্ট। উপরে ঘোড়ার খুরের আওয়াজ পেল রাষ্ট্রী, তারপর মানুষের গলার আওয়াজ। ঘোড়া থামালো লোকগুলো, নিজেদের ভেতরে আলাপ করছে। ফালতু কথা বাদ দাও, ঠিকই আমি লাল চুলো লোকটাকে গেঁথেছি, খামোখা অনুসরণ করছি। ও বেটারাও শেষ। এই যে ওর টেইল, নতুন একটা গলা বলল। এখানে এসে থেমেছিল ঘোড়াটা, তারপর আবার এগিয়েছে। বেশি দূর যেতে পারবে না, আধার নামতেও দেরি আছে। যেখানেই থাকুক আমাদের হাতের নাগালেই থাকবে। স্যাডলে ওঠো তাহলে, তৃতীয় গলা পরামর্শ দিল। বুঝ, তুমি আর ম্যাক্স এখানেই থাকবে। আমরা ধোয়ার সিগন্যাল না দিলে নড়বে না। রাষ্ট্রী ফেরিস হয়তো পাহাড়ের উপর দিয়ে এদিকে ফিরে আসার চেষ্টা করবে। অসম্ভব, ও বেটা মারা পড়েছে। খুক খুক করে কাশলো লোকটা। ভাগ্যিস মরেছে, বেটা জানতো কিভাবে গুলি করতে হয়। খুরের শব্দ এগিয়ে গেল সামনে। নীরবতা নামলো। পাথরে ঘষা খেলো একটা বুট। ম্যাচের কাঠি জ্বলে উঠবার আওয়াজ হলো। অপেক্ষা করতে আপত্তি নেই আমার, বলল একজন। গত এক সপ্তাহে বহুত ঘোড়া দাবিয়েছি, শালাকে ধাওয়া করা সহজ ছিল না। সিনিয়র, টেইলটা দেখেছ? কয়েকদিনের ভেতরে ব্যবহার করা হয়েছে। আড়ষ্ট হয়ে গেল রাষ্ট্রী। পরিচমে আদমরা অবস্থা ওর, তবু সতর্ক হয়ে উঠল। অধীর হয়ে বসে আছে, অপেক্ষা করছে। টিটকারি সুরে বুচ বলল, পাহাড়ি ছাগলের কাজ। তুমি ওদিকে যেতে চাও? আমি চাই না। কিছুক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পরে স্বস্তির শ্বাস ফেলল রাষ্ট্রী। আসছে না কেউ। এতক্ষণে সুযোগ হলো ক্ষতটা পরীক্ষা করে দেখার। গুলিটা মাংস চিরে পেরিয়ে গেছে, কাপড় রক্তে মাখামাখি, কিন্তু আঘাতটা আসলে ততটা গুরুতর নয়। কারণ করুণ চোখে ক্যান্টিনের দিকে তাকালো ও। এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই। পানি ভরে নেয়ার সময়ও দেয়নি ধাওয়া করে আসা রাসলারের দল। বুনো জন্তুর মতো তাড়া করা হয়েছে। পানির ধারে কাছে যেতে পারেনি, কোনো শহরের দিকে যেতে দেয়া হয়নি। প্রধান কোনো টেইলও নিরাপদ ছিল না। যেদিকেই ও গেছে আগেই সেখানে অপেক্ষা করছিল লোকগুলো। যান হাতে করে পালাতে হয়েছে। তার চেয়েও যেটা খারাপ তা হচ্ছে, লোকগুলো জানতো ওর কাছে কতগুলো গুলি আছে। গায়ে পড়ে ওর সঙ্গে ঝগড়া বাঁধানো হয়। রাষ্ট্রী জানে দুটো ঘোড়া মারা পড়েছে ওর গুলিতে। আহত হয়েছে শত্রুদের অন্তত একজন। কিন্তু তারপরেই ও টের পেল গুলি যা আছে তা আছে শুধু ওর বেল্টে। রাইফেল আর 6 গান খালি ছিল, অথচ এটা ওর স্বভাব নয়। তার মানে কেউ একজন নিশ্চিত করেছে অস্ত্রগুলো খালি থাকবে। 4 স্কোয়ারে একজন বিশ্বাসঘাতক আছে। ওখানে কেউ একজন চায় মারা যাক ও। দেয়ালে পিঠ ঠেকিয়ে আরাম পাবার চেষ্টা করল রাষ্ট্রী। চোখ বন্ধ হয়ে আসতে চাইছে। মনের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে সচেতন থাকতে হচ্ছে। ব্যথা বাড়ছে আঘাতের। চারপাশ কেমন অন্ধকার লাগছে, অথচ পাহাড়ের উপরে আগুন ঝরাচ্ছে সূর্যটা। ধীর গতিতে কাটছে মুহূর্তগুলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। মাঝখানে কেটে গেল যেন অনন্ত সময়। সূর্য পশ্চিমে হেলে পড়তেই তাপমাত্রা কমতে শুরু করলো। ঘিরে আসছে অন্ধকার। চোখ বুজে কাত হয়ে পড়ে থাকলো রাষ্ট্রী ফেরিস। 12 মাইল দক্ষিণে স্পিডের পিঠে চেপে ক্যাটল টাউন, টাস্কোটাল আর 4 স্কোয়ার রাঞ্চের দিকে এগিয়ে চলেছে রক বেনন। আজ সারাদিন ঘোড়া দাবড়ে ও ক্লান্ত, মনটাও খারাপ। আজ সকালে দাড়ি কাটতে গিয়ে দেখে গোটা কয়েক দাড়ি পেকে গেছে। যদিও দূর থেকে কালো দেখাতো, কিন্তু চুলে হালকা পাতলা পাক ধরেছিল কিশোর বয়সেই। এই 28-এ এসে বেশ আধপাকা হয়ে উঠেছে
এ ব্যাপারে মনে আঘাত পেলেও সে দুঃখ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছিল। ও তার উপর ঘোড়ার মতো চেহারা, এসবই কি যথেষ্ট দুঃখজনক নয়? কিন্তু হঠাৎ করে দাড়ি পাকায় বেচারা খানিকটা মুচড়েই পড়েছে। যুক্তি বলে চুলের অন্তত 12-14 বছর পরে জন্ম হয়েছে দাড়ির, তবুও পাকল কি করে? এসব ঈশ্বরের নিষ্ঠুরতা হয় তা, নয়তো দাড়ির নিজস্ব পাকামো। এ ঠিক নয়। একবার ভাবলো গান গেয়ে মনের দুঃখ দূর করবার চেষ্টা করবে কিনা, গাইল না। স্পিডি খুব অস্বস্তি বোধ করে। হোয়াইট রক কুয়োর কাছে পৌঁছার আগে থামল না দুঃখিত বেরন। ওখানে ক্যান্টিন ভরে নিল। ওর অভিজ্ঞ চোখ এড়াচ্ছে না কোনো কিছু। চিহ্ন দেখে বুঝতে পারল অন্তত 6 জনের একটা দল এদিক দিয়ে গেছে। সশস্ত্র ছিল লোকগুলো। ভেজা বালিতে তাদের রাইফেলের কুদোর স্পষ্ট ছাপ আছে। তার মানে ঘোড়া থেকে রাইফেল হাতে নেমেছে লোকগুলো। ব্যাপারটা স্বাভাবিক নয়। ভুরু কুঁচকে উঠল বেননের। বুঝতে পারছে শহরে ঢুকবার সময় সাবধান থাকতে হবে। বেশ কয়েকজন এখানে সিগারেট ধরিয়েছে। আগুনও জ্বেলেছিল কফি তৈরির জন্য। তারপর 4 জন চলে যায়। কুয়োর ধারে অপেক্ষায় থাকে 2 জন। সে 2 জন এখন কোথায়? হালকা একটা শব্দ ভেসে এলো ওর কানে। সময় মতো স্পিডিকে ঘুরিয়ে আওয়াজ লক্ষ্য করে তাকালো। 2 জন লোক বেরিয়ে এসেছে বনের ভেতর থেকে। এক পলকেই বোঝা যায় কঠোর লোক। বেননের দিকে কড়া চোখে তাকাচ্ছে। হাত বাড়িয়ে দিয়েছে অস্ত্রের দিকে। বরফের মতো জমে গেল লোকগুলো। বিস্ফারিত হয়ে গেল চোখ। 2টো 45 কোল্টের কালো নলের দিকে তাকিয়ে আছে তারা। বেনন এত দ্রুত অস্ত্র বের করেছে যে মুহূর্তের জন্য কথা জোগালো না কারো মুখে। চেহারায় খেলে গেল নানা অনুভূতির ছাপ। পেটের ভেতরে গুলিয়ে উঠছে যেন। টের পেয়ে গেল সারা জীবনের অপকর্মের সময়গুলোয় কখনো তারা মৃত্যুর এত কাছাকাছি হাজির হয়নি। 2 জনের একজন হালকা পাতলা দীর্ঘ আকৃতির লোক, অন্যজন মোটাসোটা, মুখে খোঁচা খোঁচা দাড়ির জঙ্গল। 2 জনই নোংরা, চেহারায় চতুরতা আর নীচতার ছাপ। কি মনে করেছিলে? শুকনো গলায় জিজ্ঞেস করলো বেনন। আমি কে? এ তো ও নয়। মোটা লোকটা বিড়বিড় করল। আমরা যাকে খুঁজছি তার বয়স বেশি, চুলও লাল। হ্যাঁ, কালেন। লম্বা একটা ঢোক গিলে তাকালো বেননের দিকে। দুঃখিত মিস্টার, প্রথমে তোমাকে দেখে মনে করেছিলাম যাকে খুঁজছি তুমি সেই। লোকটাকে শেষ করতে হবে। বিষাক্ত একটা সাপ বলতে পারো শয়তানটাকে। কাকে খুঁজছো? লোক 2 জনকে কয়েক মুহূর্ত দেখে জিজ্ঞেস করলো বেনন। এক লাল চুলো শয়তানকে, আস্ত একটা খুনি পিশাচ। উত্তরে এক কাউবয়কে গুলি করে পালাচ্ছে। তবে চিন্তা করো না, ঠিকই ধরে ফেলবো আমরা। সব কয়টা ওয়াটার হলে পাহারা বসানো হয়েছে। টেইল আর রাস্তার উপরও নজর রাখা হচ্ছে। সঙ্গীকে কনয়ের গুঁতো দিল কালেন। চুপ করো রেড, বড় বেশি কথা বলো তুমি। স্যাডল হর্নে ক্যান্টিন ঝোলালো বেনন। স্পিডির পেছনে দাঁড়িয়েছে লোকগুলোর দিকে চোখ রেখেই উঠে বসলো স্যাডলে। 2 জনের ঘোড়ার মার্কিং নজর এড়ায়নি ওর। বক্স 8। তবে লোকগুলোকে ওর কাউবয় মনে হলো না। সিদ্ধান্ত নিয়ে ফেলল, ধাওয়া করার লোকটাকেই বরং বেশি বিশ্বাস করবে ও, দরকার পড়লে। দেখা হবে, অলস গলায় বলল ও। স্পিডের মুখ ঘুরিয়ে নিয়ে রওনা হয়ে গেল। স্যাডলের এক পাশে বসেছে। চোখের কোণে লোকগুলোকে নজরে রাখতে ভোলেনি। রেড ঢোক গিলে কালেনের দিকে তাকালো। অবিশ্বাস ঝরল তার কণ্ঠে। দেখেছ লোকটা কত দ্রুত ড্র করলো? এদিকে নতুন, বস চেনে কিনা কে জানে। কঠোর লোক বলে মনে হলো।
কেন যেন চেনা চেনা লাগলো। টেইল ধরে কিছু দূর সামনে বাড়লো তারা, কিন্তু আগেই চোখের আড়ালে চলে গেছে আগন্তুক। তবে চোখের আড়ালে গেলেও রেড আর কালেনের কথা ভুলল না বেনন। লোকগুলো যা বলেছে মনের ভেতরে নেড়েচেড়ে দেখছো। একাকী নিঃসঙ্গ এক লোক, তার জন্যে পানির উৎস নিষিদ্ধ। এই গরমে ক্লান্তিতে ভেঙে পড়ার কথা। সমস্ত টেইলে চোখ রাখছে শত্রুপক্ষ। ক্রমেই ঘেরাওয়ের মধ্যে পড়ে যাবে, ধরা পড়বেই একসময়। ভাবনাটা সুখকর নয়। মাথা থেকে চিন্তাগুলো দূর করে দিল বেনন। সামনে কোথাও আছে টাস্কোটাল শহরটা, ওটা পেরিয়ে যেতে হবে 4 স্কয়ার রাঞ্চে। জ্যাড বুরুষ অবাক হবে ওকে দেখলে। আর রাষ্ট্রি ফেরিস? মৃদু হাসলো বেনন। এতদিন পরে ওকে দেখে বোতল মদ গিলে কান্নাকাটি করবে রাষ্ট্রি। রাষ্ট্রি? ওই লোকগুলো লাল চুলের এক কাউকে খুঁজছিল। বেননের চেয়ে তার বয়স বেশি। এমনও তো হতে পারে রাষ্ট্রি ফেরিসকেই শিকার করতে চাইছে লোকগুলো। শহরের দিকে এগিয়ে চলল বেনন, চোখ কান খোলা। সতর্ক হয়ে আছে সাউ। খোঁজখবর করতে হবে শহরে পৌঁছে। বেশ কিছুক্ষণ পরে শহরের বাতি নজরে এলো ওর। লিবারি স্টেবলে পৌঁছে স্পিডের পিঠ থেকে নামলো বেনন। সরু চেহারার এক লোক এগিয়ে এলো ওর দিকে। লোকটার চোখে অন্তর্ভেদী দৃষ্টি। এক নজরে বেননকে মেপে নিল যেন। বেননের নিচু করে ঝোলানো অস্ত্রের উপর এক মুহূর্ত স্থির হলো দৃষ্টি। স্পিডিকে স্টলের দিকে নিয়ে চলল লোকটা। বেনন বলল, ভুট্টা দিও ওকে। একটু থেমে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো কি চলছে এদিকে? আসার পথে দুজন লোকের সঙ্গে দেখা হলো। ভাব দেখে মনে হয়েছে মেজাজ তিরিক্ষি হয়ে আছে তাদের। স্যাডলটা খুলে দীর্ঘদেহী আগন্তুকের দিকে তাকালো লোকটা। নিচু গলায় বলল, কপাল ভালো যে গুলি করেনি তোমাকে। শক্ত লোকের পেছনে লেগেছে ওরা। কে সে? কি করেছে? থোক করে একদলা থুতু ফেললো স্টেবল হ্যান্ড। শুকনো গলায় বলল, মিস্টার, অনেক বেশি প্রশ্ন করছো তুমি। এদিকে এত কৌতূহল দেখানোটা স্বাস্থ্যকর নয়। বললে ক্ষতি কি? কৌতূহল হচ্ছে। একটু দ্বিধা করলো লোকটা, তারপরে কিভাবে কাজ ঝাগালো, ক্ষতি নেই আমার। লোকটা এদিকে নতুন, কাজ নিয়েছিল জাড রুশের রাঞ্চে। কি ঘটেছিল কেউ জানে না, কিন্তু সমতলে স্প্রিঙ্গার আউটফিটের হিউ মরেস্টনের মুখোমুখি হয় সে। গোলাগুলি হয়েছিল। লোকটা হিউ মরেস্টনকে খতম করে দিয়ে 4 স্কয়ারের দিকে রওনা হয়। স্প্রিঙ্গারের কাউবয়রা তাকে ধাওয়া করে। পাহাড়ের দিকে পালায় সে। অস্ত্রে লোকটার হাত ভালো। অনুসরণকারীদের ভয় পাইয়ে দিয়েছিল। উইনচেস্টার দিয়ে 700 গজ দূর থেকে ম্যাকেঞ্জিকে ফেলে দেয়। কাউবয়দের ধারণা এখন লোকটার কাছে গুলি নেই। কাউবয়রা লোকটার কাছাকাছি পৌঁছে গেছে। ধরতে পারলে গাছ থেকে ঝুলিয়ে দেবে। আমি আর কিছু জানি না মিস্টার। জ্যাড ব্রুস, 4 স্কয়ার, লাল চুলের দক্ষ বন্দুকবাজ, যে 700 গজ দূর থেকে চলন্ত টার্গেটে গুলি লাগাতে পারে। ওই কালো পাহাড়ের কোথাও রাষ্ট্রি ফেরিসকে বনজন্তুর মতো ধাওয়া করা হচ্ছে। ধরতে পারলে মেরে ফেলা হবে। সিদ্ধান্ত নিয়ে ফেলল বেনুন। ধান নেয়ার মতো তাজা ঘোড়া আছে। আমারটার কাছাকাছি পরিচমে হলেই চলবে। কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো স্টেবল হ্যান্ড। বলল, তোমারটার ধারে কাছে লাগে এমন ঘোড়া নেই আমার কাছে। তাছাড়া থামলো এক মুহূর্ত। এই এলাকায় ঘোরাফেরা করাটা স্বাস্থ্যকর নয়। ঘোড়া কিনবো আমি। বিক্রির মতো ঘোড়া আছে? বেননের চোখে চোখ রেখে কিছুক্ষণ চেয়ে থাকলো লোকটা। তারপর ঘুরে দাঁড়িয়ে স্টলের দিকে পা বাড়ালো। বান্নের শেষে এক বক্স স্টলের সামনে থামলো সে। ওটায় চমৎকার একটা কালো ঘোড়া দাঁড়িয়ে আছে। অন্ধকারে চোখ সয়ে আসার পরে বেনন লক্ষ্য করলো ঘোড়াটার উরুতে সাদা আর বাদামি ছোপ আছে।
অ্যাপালুসা। ও এই এলাকার সেরা ঘোড়া, জানালো স্টেবল হ্যান্ড। যার ঘোড়া সে লোক মারা গেছে কয়েকদিন আগে। খাবারের দাম পেতাম আমি, কাজেই এটার উপর অধিকার আছে আমার। বিক্রি করতে পারবো না, কিন্তু ধার দিতে পারি। পাহাড়ে চড়তে অভ্যস্ত ঘোড়া এলাকার যে কোনো ঘোড়াকে দৌড়ে হারাতে পারে। দিতে পারি তোমাকে, তবে সত্য একটাই, কোথায় যাচ্ছ এবং কেন যাচ্ছ তা আমাকে বলতে পারবে না। জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। স্যাডল চাপা। দরজার দিকে এগোলো বেনন। খেয়ে আসছি, গুলিও কিনতে হবে। আশা করি ততক্ষণে ব্ল্যাকিকে তুমি রওনা হওয়ার জন্য তৈরি করতে পারবে। বেননের পিছু নিয়ে স্যাডলটা তুলে নিল স্টেবল হ্যান্ড। পেছন থেকে বলে উঠল, রুক্ষ এলাকা এটা। যারা মানুষ শিকার করছে তারা হাতের তালুর মতো চেনে প্রতিটা পাথর। ফাঁদে পড়ে যদি আশ্রয় নিতে হয় তাহলে আমি জানি ঠিক কোথায় যাব। আস্তে করে ঘুরল বেনন। কোথায়? কপার মাউন্টেনের কাঁধে একটা গুহা আছে, গাছের সারির কাছাকাছি। ভেতরে পানির উৎস আছে, ভবিষ্যতের জন্য কাঠ কেটে রাখা হয়েছে। কেউ লুকিয়ে ওটার ধারে কাছে যেতে পারবে না। লোন পাইন পাশ ধরে এগোতে হবে, তারপর বাম দিকে মোড় নিয়ে পাহাড়ি পথে যেতে হবে। পাইনের বনের কাছে পাওয়া যাবে বুনো জানোয়ারের তৈরি সরু টেইল। ওটা ধরে এগোলে একটা ন্যাড়া বোল্ডার দেখতে পাবে। ওখানে বাম দিকে মোড় নিতে হবে আবার। পাথুরে এলাকাটা পার হলেই 500 ফুট উপরে দেখতে পাবে গাছের সারি। বিরাট একটা তাক মনে হবে জায়গাটাকে। ওখানেই আছে সেই গুহা। সতর্ক দৃষ্টিতে লোকটাকে দেখল বেনন। একটু পরে আস্তে করে নট করল। ধন্যবাদ বন্ধু, উপকারটা মনে থাকবে আমার। নামটা প্রেস্টন স্টোন। গম্ভীর লোকটার চেহারা। ডনস ক্রসিংয়ে একবার বিপদে পড়েছিলাম, তখন তোমার মতো দেখতে এক লোক সাহায্য করে আমাকে। তার চুল অবশ্য লাল ছিল। আমার ঘোড়াটাকে লুকিয়ে রেখেছিল সে। আমার বউ আর বাচ্চাকে রক্ষা করেছিল। উপকারটা আমি ভুলিনি। আমি তার মতো দেখতে বলে সাহায্য পেয়েছি। কপালকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, বলল বেনন। তবে আর কেউ আমাকে ওই লোক মনে না করলে বাঁচি। মনে করবে না বোধহয়, বলল স্টোন। তবে রাষ্ট্রী ফেরিসের সঙ্গে চেহারায় সত্যি মিল আছে তোমার। 2 কোন রিভার সামিট ধরে এগিয়ে চলেছে বেনন। বুঝতে পারছে আন্দাজে পথ চলছে ও। অনেকখানি নির্ভর করতে হচ্ছে ভাগ্যের উপরে। তবে অন্ধের মতো পথ চলছে না ও। রাষ্ট্রী ফেরিসের স্বভাব যেমন জানা আছে, তেমনি আস্থা আছে নিজের চিহ্ন চেনার ক্ষমতার উপর। 2 মাস আগে 4 স্কয়ারের মালিক পুরনো বন্ধু জাড ব্রুসের সঙ্গে দেখা করতে রওনা হয়েছে ও। খবর পেয়েছে রাষ্ট্রী ফেরিসও এসেছে। বেননের সঙ্গে দেখা করবার জন্য রাষ্ট্রী ফেরিস অস্থির হবেই, স্বাভাবিক। অনেক দিনের বন্ধুত্ব ওদের। 4 স্কয়ারে ওর অপেক্ষায় থাকবার কথা রাষ্ট্রীর। তারপর এই ঘটনা। বেনন পৌঁছে দেখল খুন করবার জন্য ধাওয়া করা হচ্ছে রাষ্ট্রী ফেরিসকে। হয়তো সে আহত, হয়তো ধরা পড়ে গেছে। এদিকে জাড ব্রুস, তার মেয়ে বা 4 স্কয়ারের কোনো খবর নেই। বেননের শুধু জানা আছে আরও পশ্চিমে পাহাড়ি এলাকার কোথাও আছে 4 স্কয়ার রাঞ্চ, এবং সম্ভবত ঝামেলা চলছে ওখানে। ভাবনাগুলো বেননের ভুরু কুঁচকে দিল। সামনে এগিয়ে চলল ও। রাতের আধারে পথ চলছে। দিনের আলো ফোটার আগে পর্যন্ত রাষ্ট্রীর অভ্যেস বা ওর নিজের ট্র্যাকিংয়ের দক্ষতা কোনো কাজে আসবে না। সামিটের উপরে পৌঁছে নামতে শুরু করলো বেনন। ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে প্রেস্টন স্টোনের বলা সেই পাইন বনের ভেতর দিয়ে যাওয়া টেইলটা চোখে পড়ল। সামনে কপার মাউন্টেন রেঞ্জ। অব্যবহৃত টেইল ধরে এগিয়ে চলল ও।
পাহাড়ের কাঁধে জন্মানো পাইন বনের শেষ সীমানায় পৌঁছে গেল এক সময়। কয়েকটা বোল্ডারের আড়ালে ঘোড়া থামালো ও ভোর হওয়ার আগে পর্যন্ত ওখানেই অপেক্ষা করল। যা ভেবেছিল তার আগেই ধূসর আলো বুকে নিয়ে এলো শীতল ভোর। আড়াল থেকে বের হলো বেনন। ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে চিহ্ন খুঁজতে শুরু করলো। একটু পরেই দুজন ঘোড়সওয়ারের ছাপ চোখে পড়ল ওর। ব্যাক ট্র্যাক করলো ও তৃতীয় আরেকজনের চিহ্ন দেখতে পেল। থেমে দাঁড়িয়ে টেইলে ভালো মতো নজর বোলালো। আধ মাইল অনুসরণ করবার পর বুঝতে পারল এই ঘোড়াটায় চেপেছিল রাস্টি ফেরিস। ক্লান্ত ছিল ঘোড়াটা, বারবার থেমেছে। 1 ঘন্টা পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে এলো, প্রথমে যেখানে রাষ্ট্রের চিহ্ন দেখেছিল তখন ঘোড়ার পিঠে ছিল না রাষ্ট্রী। ঘোড়াটা ইচ্ছে মতো পথ চলেছে, থেমেছে যেখানে খুশি। মানুষ ওটাকে পরিচালিত করেনি। টেইল ধরে আবার ফিরতি পথে রওনা হলো বেনন। আরও সাবধানে চারপাশে নজর বুলাচ্ছে। রাষ্ট্রী যেখানে স্যাডল খুলে নিয়েছিল সেখানে স্টিরাপের হালকা দাগ ওর চোখ এড়ালো না। 5 মিনিট খুঁজতেই সরু ঢালু পথটা দেখতে পেল। এক ঝাড় অ্যাসপেনের পেছনে ঘোড়াটাকে বাঁধল বেনন। রাইফেল হাতে নিয়ে সরু পথটা ধরে নামতে শুরু করলো। রাষ্ট্রী যেখানে বিশ্রাম নিয়েছিল সেখানে পৌঁছে থামল। ভালো করে চারপাশ দেখে নিল। বোঝা যাচ্ছে প্রচুর রক্ত হারিয়েছে রাষ্ট্রী। চেহারা গম্ভীর হয়ে উঠল বেননের। স্যাডলটা খুঁজে পেয়ে পাথরের আড়ালে রাখল। তারপর সরু পথটা ধরে এগোলো আরও। পড়ে আছে খালি ক্যান্টিন। ওটা তুলে নিয়ে ক্লিফে চোখ বুলালো। পানির কাছে যাওয়ার চেষ্টা করেছিল রাষ্ট্রী। নিশ্চয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। রাষ্ট্রী সফল হয়েছে কি ব্যর্থ সেটা পরের ব্যাপার, তবে চেষ্টা ত্রুটি করেনি। যাই করে থাকুক, পাহাড়ের উপরে থাকবার চেয়ে নিচের দিকে তার থাকবার সম্ভাবনাই বেশি। সিদ্ধান্ত নিয়ে ফিরতি পথ ধরল বেনন। ঘোড়ায় চেপে ক্লিপ থেকে নামার অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। টেইলের কাছে এসে পায়ের আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। সরে গেল বোল্ডারের আড়ালে। উঁকি দিয়ে দেখলো এক লোক অ্যাসপেনের ভেতর থেকে বের করে আনছে ওর অ্যাপালুসটাকে। তার নিজের ঘোড়াটা কাছেই বেঁধে রেখেছে। 6 গান বের করে অপেক্ষায় থাকলো বেনন। কালচে সরু চেহারার লোক, দেখে মনে হয় হাফ ব্রিড। শক্ত করে ধরে আছে বেননের ঘোড়াটার দড়ি। রাশ ধরে নিজের ঘোড়ায় উঠতে যাচ্ছে। এমন সময়ে বোল্ডারের পেছন থেকে বেরিয়ে এলো বেনন। নিঃশব্দে পৌঁছে গেল লোকটার পেছনে। তারপর কানের উপর ঠেসে ধরল অস্ত্রের নল। এত চমকে গেছে যে পিছলে পড়ে গেল লোকটা। ঝটপট তার অস্ত্র আর গোলাগুলি কেড়ে নিল বেনন। এবার লোকটাকে বেশ করে বেঁধে স্যাডলে তুলে পেছনে চাপ্পড় দিয়ে ঘোড়াটাকে ভাগিয়ে দিল। টেইল ধরে ছুটল তস্করের ঘোড়া। নিশ্চিন্ত হয়ে নিজের স্যাডলে উঠল বেনন। এগিয়ে চলল উল্টো দিকে। সূর্যতাপ ছড়াতে শুরু করবার পরে শেষ পর্যন্ত ক্লিপ থেকে নামার একটা পথ খুঁজে পেল। এগিয়ে চলল সে পথে। ডান দিকে কুলকুল ধ্বনি তুলে পাথরের বুক চিরে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। বনের পাশ ঘেঁষে নামতে শুরু করলো বেনন। গতি অত্যন্ত মন্থর। দীর্ঘ পাইন গাছের একটা ঝাড় পার হয়ে থামলো। ঘোড়া থেকে নেমে পড়েছে। রাইফেল হাতে নিয়ে চারপাশে সতর্ক নজর বুলালো। যদি ওর ভুল না হয়ে থাকে তাহলে উপর থেকে নামা টেইল এখানেই শেষ হয়েছে। কিন্তু রাষ্ট্রীর ঝর্ণার পারে আসতে পেরেছিল কিনা তা বোঝা যাচ্ছে না। ভালো করে দেখার জন্য একটা পাথরের উপরে উঠে দাঁড়ালো ও ওই তো পড়ে আছে রাষ্ট্রী। পাথরের উপর দিয়ে দ্রুত এগোলো বেনন।
রাষ্ট্রীর পাশে হাঁটু গেড়ে বসলো। বুকের উপরে হাত রেখে দেখলো খুব দুর্বল হলেও হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে। পরীক্ষা করলো কোনো হাড় ভেঙেছে কিনা। ভাঙেনি। দুহাতের ভাঁজে তুলে অচেতন দেহটা নিয়ে গেল ঝর্নার পাড়ে। আস্তে করে শুইয়ে রেখে ফিরে এলো ঘোড়ার কাছে। ক্যান্টিনটা নিয়ে গিয়ে রাষ্ট্রীর ঠোঁটে ধরল। আরেক হাতে ঝর্না থেকে পানি তুলে ছিটালো রাষ্ট্রীর মুখে আর মাথায়। নড়ে উঠল পাঞ্চার। চোখ মেলল। উপর দিকে তাকিয়ে বেননকে দেখে চোখ পিটপিট করল। মনে হয় বলল ফিসফিস করে, আসতে দেরি করে ফেলেছ তুমি। যতটা সম্ভব আরামের ব্যবস্থা করলো বেনন রাষ্ট্রীর জন্য। তারপর ক্ষতগুলো দেখল। একটা সিরিয়াস। মাংস চিরে বেরিয়ে যাওয়া গুলির ক্ষতটা ফুলে উঠেছে। তবে রক্তক্ষরণ আর তৃষ্ণাতেই রাষ্ট্রী কাবু হয়েছে বেশি। ক্ষতটার পরিচর্যার দরকার। স্যাডল ব্যাগ থেকে হুইস্কির বোতল এনে ক্ষতে লাগালো বেনন। শক্ত করে ব্যান্ডেজ বেঁধে রক্তক্ষরণ বন্ধ করল। এবার রাষ্ট্রীর রাইফেল আর সিক্সগান লোড করলো। কার্টিজ বেল্টে গুলি ভরার ফাঁকে সাবধানে চারপাশে নজর রাখল। এদিকে কেউ এসেছে বলে মনে হলো না। ওই সরু পথ ধরে কারো না আসার সম্ভাবনাই বেশি। টেইলটা উত্তরে গেছে কিনা জানে না ও। আর ক্যানিয়নের দেয়াল অন্য সব দিক বন্ধ করে রেখেছে। কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। চারপাশটা সতর্ক চোখে দেখে এলো ও। ফিরে এসে দেখলো গভীর ঘুমে তলিয়ে গেছে রাষ্ট্রী। আড়ালে থেকে ক্যানিয়নের প্রবেশপথের দিকে চোখ রাখল। কোনো নড়াচড়া নেই, কারো আগমনের চিহ্ন নেই। দূরে দেখা যাচ্ছে ঘন জঙ্গল আর তারও দূরের নীলচে পাহাড় চেয়ে নেই। গাছের পাতার ফাঁকে বাতাস বয়ে যাওয়ার ঝিরঝির আওয়াজ আর ঝর্নার মৃদু কুলকুল ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। আপাতত এখানে ওরা নিরাপদ। ওর ট্র্যাক না দেখলে কেউ বুঝবে না আশপাশে রাষ্ট্রী ছাড়া আর কেউ আছে। আর রাষ্ট্রীর যে মারাত্মক আহত অথবা এরই মধ্যে মারা গেছে সে ব্যাপারে লোকগুলো বোধহয় প্রায় নিশ্চিত। বার কয়েক একটা বিরাট সিংহের পায়ের ছাপ চোখে পড়েছে ওর। এদিকেই কোথাও আস্তানা গেড়েছে সিংহটা। অন্যান্য ট্রাকও আছে, বেশিরভাগই মেউল হরিণের। কিছু আছে সেজ মুরগির। ঝর্নার পানি ছলকে লাফিয়ে উঠল একটা টাউট। বেননের নজর এড়ায়নি। সুতোর বসি বেঁধে একটা মাংসের টুকরো টোপ হিসেবে দিয়ে পানিতে ফেলল। আধ ঘন্টার মধ্যেই ধরা পড়ল 3টে টাউট। পাইনের নিচ থেকে সংগ্রহ করা শুকনো কাঠ দিয়ে ধোঁয়াহীন আগুন জ্বালল ও মাছ ভাজতে শুরু করলো। পরের বার যখন তাকালো তখন চোখ মেলেছে রাষ্ট্রী। ওর দিকেই তাকিয়ে আছে। গম্ভীর চেহারায় বন্ধুকে দেখল বেনন। খুব বেশি দুর্বল লাগছে? হ্যাঁ। আমি আশায় নিশ্চিন্তে সব আমার ঘাড়ে চাপিয়ে দেবে ভেবেছ না? ভুরু কুঁচকে উঠেছে বেননের। জানতাম। আজীবনই তুমি একটা অপদার্থ। আমি অপদার্থ? প্রায় গর্জে উঠল রাষ্ট্রী। নিচু মনের কয়ট কোথাকার। ভালো করেই জানো তোমার 3 গুণ কাজ করতে পারি আমি। বারবার প্রমাণ করে দিয়েছি। তাই? টিটকারির হাসি হাসল বেনন। জীবনে কখনো সত্যিকারের খাটুনি দিয়েছ যে হালাল রোজগার করবে? করা জবাব দিতে যাচ্ছিল রাষ্ট্রী। হাত তুলে থামিয়ে দিল বেনন। থাক, এসব আপাতত বাদ দাও। ব্যাপারটা কি আসলে? টাস্কোটালে ঢুকেই শুনলাম গুলি খেয়ে পালিয়ে বেড়াচ্ছ তুমি। পিছে লেগেছে কে? নাক দিয়ে ঘোত করে একটা আওয়াজ করলো রাষ্ট্রী। বেননের হাত থেকে ধোয়া ওঠা কালো কফির মগটা নিয়ে চুমুক দিল। লেলি আর্থার নামের এক লোক। বক্স 4 রানসটা তার। অবাক হচ্ছি না, বলল বেনন। ব্র্যান্ডটা আগেও দেখেছি। কালো একটা 4 কোনা ব্র্যান্ড। যে কেউ ইচ্ছে করলেই রানিং আয়রন দিয়ে 4 স্কোয়ারকে বক্স 4-এ পরিণত করতে পারবে। ব্যাপারটা এত সহজ নয়, বলল রাষ্ট্রী।
বক্স 4-এর গরু মেরে কেউ চামড়ার পেছনটা পরীক্ষা করে দেখেনি। আর কাজটা এতই দক্ষ হাতে করা হয় যে আমার ধারণা রানিং আয়রন দিয়ে সম্ভব নয়। কিন্তু গরু চুরি করছে তারা, কোনো সন্দেহ নেই তাতে। আমি ওদের টালিবুক দেখতে চেয়েছিলাম, দেখিয়েছে ওরা। বাড়তি একটা গরুর উল্লেখও নেই খাতায়। রেঞ্জেও বাড়তি গরু চোখে পড়েনি আমার, অন্তত আমি খুঁজে পাইনি। তারপর নজর রাখতে শুরু করলে তুমি, স্বাভাবিকভাবেই। পাহাড়ে লুকিয়ে থাকলাম, নজর রাখলাম গরুর বিরাট একটা পালের উপর। একবারও দেখিনি ব্যান্ড বদলাচ্ছে বা গরু সরাচ্ছে ওরা। তারপর এক সকালে হতাশ হয়ে চলে আসবো ভাবছি, লক্ষ্য করলাম গরুর পাল অর্ধেক হয়ে গেছে। পাহাড়ের আশপাশে বহুত খুঁজলাম, সরিয়ে নিয়ে যাওয়া গরুর কোনো চিহ্নই দেখলাম না। বুঝলাম কিছু গরু গায়েব হয়ে গেছে, কিন্তু কোথায় তা বের করতে পারলাম না। খুঁজে দেখলাম লেনি আর্থারের সব কয়জন লোক নিজেদের কাজে ব্যস্ত। কয়েকদিন পরে পাহাড়ে গরুর চিহ্ন চোখে পড়ল আমার। অনুসরণ করলাম। তখনই আমার পেছনে লাগলো লোকগুলো। জাট পুরুষের খবর কি? সে কি করছিল সে সময়ে? রাঞ্চে বসে মাছি মারছিল? নোপ, ভাঙা ঠ্যাং নিয়ে বিছানায় পড়ে আছে ও। ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। তারপর উপযুক্ত লোক নেই ওর সঙ্গে। তাছাড়া উপযুক্ত লোক নেই ওর সঙ্গে। পুরুষ আমাকে বলেছিল গরু চুরি যাচ্ছে, এভাবে চললে ফতুর হয়ে যাবে ও। আমি ওর কাজ করে দিতে গিয়ে ফেঁসে গেছি। গরুগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল দেখেছ? নোপ, ট্র্যাক দেখেছি শুধু, এটুকু জানি। আমার ধারণা আমি যখন নজর রাখছি তখন আমাকে ফাঁকি দিয়ে ওগুলো পাহাড়ি উপত্যকা থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু কিভাবে তা জানি না। চিন্তিত চেহারায় মাথা দোলালো বেনন। সন্দেহ নেই কিছু একটা জানার কাছাকাছি চলে গিয়েছিল রাষ্ট্রী। না হলে লোকগুলো ওকে মেরে ফেলার জন্য উদগ্রীব হয়ে উঠত না। তারা কি ভেবেছে অনুসরণ করে গন্তব্য জেনে ফেলেছে রাষ্ট্রী? সেজন্যই কি চিন্তিত হয়ে পড়ে? নাকি রাষ্ট্রী একমাত্র লোক যে তাদের অপরাধ প্রমাণের মতো সূত্র পাবার কাছাকাছি চলে গিয়েছিল? ছোট উপত্যকায় অস্থির হয়ে পায়চারি করল বেনন। চিন্তিত লাগছে ওর। রাষ্ট্রী রওনা হওয়ার মতো সুস্থ নয়, কিন্তু এখান থেকে সরে পড়া দরকার। রাষ্ট্রী যা ভাবছে, লেনি আর্থার যদি তেমনি বিপজ্জনক লোক হয়ে থাকে তাহলে রাষ্ট্রীকে বাঁচিয়ে রাখবার ঝুঁকি সে কিছুতেই নেবে না। রাষ্ট্রীকে খুঁজে পেয়ে শেষ করে দেওয়ার আগে পর্যন্ত মানুষ শিকার থামবে না। তার মানে আগে হোক পরে হোক এই জায়গাটা তারা খুঁজে বের করে ফেলবেই। তারপর ওদের কোণঠাসা শেষে খতম করে দিতে বড়জোর কয়েক ঘন্টা। সময় কাটছে না। বসে বসে কয়েকটা ফাঁদ বানালো বেনন, বিভিন্ন জায়গায় রেখে এলো। 1 ঘন্টার ভেতরে ধরা পড়ল 2টো খরগোশ আর একটা সেজ মুরগি। ওগুলো নিয়ে ফিরে এলো ও। ফেরার সময় লক্ষ্য করলো ঝর্নার পাড়ে সিলভার উইড জন্মেছে। রোস্ট করবার জন্য কয়েকটা মূল তুলে নিল। ক্যাম্পে ফিরে আগুন জ্বাললো, যত্ন করে রাত্রে বসলো। রাষ্ট্রীর যখন আবার ঘুম ভাঙল, খিদে পেট জ্বলছে তার। রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ল রাষ্ট্রী খাবারের উপর। ভুরুকুচকে বন্ধুর খাওয়া দেখলো বেনন। বিড়বিড় করে বলল, ভাব দেখে মনে হয় চিন্তা করছো জীবনে এই শেষ খাওয়া। হতে পারে, দার্শনিক মন্তব্য করল রাষ্ট্রী। পেট পুড়ে পুষ্টিকর খাবার খেয়ে শরীরে শক্তি ফিরে পেয়েছে। লেনি আর্থার লোকটা হাড্ডির মতো শক্ত। চট করে বেননের দিকে তাকালো রাষ্ট্রী। ব্যাগলের সঙ্গে দেখা হয়েছে? না, দেখা হবে কি করে? ও তো এখন বউয়ের চাকর খাচ্ছে। কেন, এদিকে ওর আসার কথা নাকি? তুমি যেখানে ব্যাগলেও সেখানে চলে আসে, আগেও খেয়াল করেছি। মনে হয় দেখা মিলবে ওর। হাসল বেনন।
এদিকে ঝামেলা হচ্ছে আর আমরা তাতে জড়িয়ে পড়েছি, না জানলে আসবে না ও। তবে যদি জানে তাহলে বউকে উল্টোপাল্টা কিছু বুঝিয়ে দিয়ে ঠিকই ভেগে আসবে। চেনই তো ওকে। ধীরে ধীরে ঘনাচ্ছে অন্ধকার। ক্রমেই অস্থিরতা বাড়ছে বেননের। জ্বর বেড়ে গেছে রাষ্টির। মাঝে মাঝে পোলাপ বকছে। শেষ মুরগির স্যুপ করে রাষ্টিকে খাওয়ালো, নিজে কফি নিল। জাত বুরুষের লোকের অভাব তো আছেই, তার উপর গোদের উপর বিস্ফোরার মতো পড়ে আছে পা ভেঙে বিছানায়। ওর দিক থেকে সাহায্য পাবার কোনো আশা নেই। জার্ডের রেঞ্জের শেষ প্রান্তে আছে ওরা এখন। রাষ্ট্রী রাসলারদের অনুসরণ করে এখানে এসেছিল। এখন রাষ্ট্রীর প্রচুর বিশ্রাম দরকার, কিন্তু তার আগে দরকার ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। নিরাপদে পাহাড় থেকে বেরিয়ে শহরে যেতে পারলে ভালো হয়। এমন কোনো শহরে যেতে হবে যেখানে সহসা লেনি আর্থারের লোকজনের চোখে পড়তে হবে না। পূবে আছে চার্লস্টন শহরটা, কিন্তু আস্তে আস্তে পথে যা শুনেছেও তাতে বুঝতে দেরি হয়নি ওটা আউটলদের শহর। পরিস্থিতি সবসময় অস্থির। ওই শহরের কেউ যদি ওর অস্থায়ী রেঞ্জার পরিচয় জানে তাহলে পেছন থেকে রাইফেলের এক গুলিতে খতম করে দিতে দ্বিধা করবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরেই বিন্দুমাত্র সন্দেহ হয় এমন যে কাউকে খুন করতে বাধবে না আউটলদের। চার্লস্টনে ঢুকে জীবিত বেরিয়ে আসতে পারবে পশ্চিমে এমন শেরিফের সংখ্যা হাতে গোনা, তবে তারাও ঝুঁকি নিতে যায় না। গরু চুরির সূত্র খুঁজতে হলে চার্লস্টনে হয়তো যেতে হবে, কিন্তু সেটা পরের ব্যাপার। আগে রাষ্ট্রীর সুস্থ হয়ে ওঠা জরুরি। আহত রাষ্ট্রীকে নিয়ে চার্লস্টনে যাওয়ার প্রশ্নই ওঠে না। অন্যান্য শহর বড় বেশি দূরে। তার মানে একটাই, কোনো নির্জন রাঞ্চে আশ্রয় নিতে হবে, অথবা খুঁজে বের করতে হবে লুকিয়ে থাকবার মতো গোপন কোনো আস্তানা। 3 রাতে রাষ্ট্রীর পাশে কম্বল পেতে শুলো বেনন। পূর্ণ সজাগ। শুনছে কান পেতে খোলা চোখ, উদাস হয়ে আকাশের সহস্র নক্ষত্র দেখছে। কয়েকবার রোমাল ভিজিয়ে রাষ্ট্রীর কপালে দিল ও ওর পক্ষে যতটা সম্ভব ততটা সেবাই করছে। আসলে এখন রাষ্ট্রীর দরকার কোনো মহিলার কোমল আন্তরিক সেবা। একবার হাঁটতে গিয়েছিল, ওর মনে হলো বড় বিড়ালের আকৃতির দেখা দিয়েই মিলিয়ে গেল। বার কয়েক ডাকলো একটা শিকারী পেঁচা। ক্যানিয়নের মুখে থমথমে নীরবতা বিরাজ করছে। ঝোপের ভেতরে ঝিঝি ডাকতে শুরু করলো। ডেকে উঠল একটা রাতজাগা পাখি। দীর্ঘ গাছের সারির ফাঁক দিয়ে শিরশিরে আওয়াজ তুলে বয়ে যাচ্ছে মৃদু বাতাস। ভোরেই ঘুম ভাঙল রাষ্ট্রীর। বেননের দিকে তাকিয়ে বলল, বাজি ধরতে পারি সারা রাত জেগে পাহারা দিয়েছ, এবার ঘুমাও। দেখে মনে হচ্ছে টলে পড়ে যাবে। জবাব দিল না বেনন। কম্বলে শুয়ে পড়ল। ঘুমে তলিয়ে গেল মুহূর্তের মধ্যে। রাষ্ট্রী একটা সিগারেট ধরিয়ে ঘুমান্ত বেননকে দেখল। মানুষ কি ওর চেয়ে ভালো বন্ধু পায় কখনো? যাদের রাঞ্চে এসে বিপদে পড়ার পর থেকে বেননের জন্য মনটা অস্থির হয়ে পড়েছিল। মন বলছিল কেউ যদি এই সমস্যা থেকে জাটকে উদ্ধার করতে পারে তো সে রক বেনন। আগেও বহু বিপদ উতরে গেছে বেনন। ওর ভেতরে কি যেন একটা আছে, এত সহজ সরল, কিন্তু শ্রদ্ধা করতে ইচ্ছা করে। ক্লিপগুলোর গায়ে চোখ বুলালো রাষ্ট্রী। নিজেরই বিশ্বাস হতে চায় না আহত এবং অর্ধ অচেতন অবস্থায় শেষ পর্যন্ত ওখান থেকে নেমে আসতে পেরেছে। কাহিনীটা বলবার জন্য বেঁচে আছে এখনো। অবশ্য বেনন ঠিক সময়ে এসে হাজির না হলে এতক্ষণে শকুনের খাবার হয়ে যেতে হতো। আক্রমণ আসার আগে যে টেইলে ছিল সেটার কথা মনে পড়ল ওর। দলে অন্তত 30টা গরু ছিল। দ্রুত তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওগুলোকে। একজন কাউবয়ও ওর পরিচিত ছিল না। ঈশ্বর জানেন কোথায় গরুগুলোকে নিয়ে যাচ্ছিল তারা।
ওর সন্দেহ হয়েছিল ওগুলো 4 স্কোয়ারের গরু, নতুন করে ব্র্যান্ডিং করা হয়েছে। প্রমাণ করতে পারলে 10 জনকে গাছ থেকে ঝুলিয়ে দিতে ওই 30টা চোরাই গরুই যথেষ্ট ছিল। লোকগুলো এখন ওকে খতম না করে ক্ষান্ত দেবে না। পরে জানতে পারে অপরিচিত রাইডারদের হাতে গরুগুলো তুলে দেওয়ার আগে ওই দলটার মাঝে গ্রাট নামের এক পাঞ্চার ছিল। তার ঘোড়ার খুরের চিহ্ন চিনে নেয় ও অনুসরণ করে পৌঁছে যায় লেনি আর্থারের রেঞ্জে। রাইফেলটা চেক করলো রাশটি। ওটায় গুলি ভরা আছে দেখে আপন মনে হাসল। আগুনে শুকনো কাঠি যোগ করলো ও জায়গায় বসে থেকেই কফির পানি চড়ালো। কফি ফুটতে শুরু করেছে এমন সময়ে চোখ মেলল বেনন। কথা হলো না। কফি শেষ করে পরীক্ষা শেষে কোমরে অস্ত্রের বেল্ট ঝোলালো বেনন। উরুতে 6 গান বেঁধে নিল। এবার মুখ খুলল। আজকে তোমাকে অনেকটা সুস্থ লাগছে দেখতে। তোমাকে ভাবছি এখানেই রেখে যাব। যা দেখলাম তাতে মনে হয়েছে এখানে কয়েক বছরের ভেতর আসেনি কেউ। এখন যদি আসে তাহলে তাদের জন্য তুমি প্রস্তুত থাকতে পারবে। গাছ আর পাথরগুলো তোমাকে যথেষ্ট কাভার দেবে। হাতে রাইফেল রাখলে ধারে কাছে আসার আগেই খতম হয়ে যাবে ওদের বেশিরভাগ লোক। তুমি যাচ্ছ কোথায়? ভুরু কুচকালো রাশটি। তোমার জন্য একটা ঘোড়া আনতে। হেঁটে এখান থেকে বের হতে পারবে না তুমি। আমি চাই না আমার ঘোড়াটার পিঠে তোমার ভারী লাশ তুলতে। নাক দিয়ে ঘোত শব্দ বের হলো রাশটি। স্যাডলে চেপে বসলো বেনন। রওনা হয়ে গেল। ক্যানিয়ন ছেড়ে বেরিয়ে এসে পাথরের ভেতর দিয়ে এগোলো, যাতে কোনো চিহ্ন না থাকে। গভীর মনোযোগ দিয়ে দেখল ও যে এসেছে তার কোনো চিহ্ন নেই কোথাও। 1 ঘন্টা পরে তাজা ট্র্যাক চোখে পড়ল ওর, বেশ কয়েকজনের। এরাই রাশটিকে হন্য হয়ে পাহাড় উপত্যকা আর ক্যানিয়নে খুঁজে বেড়াচ্ছে। ট্র্যাক বলছে বড়জোর 1 ঘন্টা হবে লোকগুলো গেছে এখান দিয়ে। পাহাড়ি পথে জঙ্গলের ভেতর দিয়ে নেমে গেছে। সাবধানে অনুসরণ শুরু করলো বেনন। বেশি দূরে যেতে হলো না। বিরাট একটা কার্নিশ আকৃতির গ্রানিট পাথরের নিচে আগুন জ্বেলেছে লোকগুলো। 4 জন। রাশটির দেয়া বর্ণনা অনুযায়ী একজনকে পরিষ্কার চিনতে পারল। গ্রাট লোকটা আছে এদের দলে। বিশালদেহী শক্তপোক্ত গড়ন আর রুক্ষ চেহারার। গ্রাট পাথরের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে।